আচ্ছা, তো আমাদের এর আগে পর্যন্ত হয়েছিল 2 নাম্বার। আচ্ছা, এখন এইখানে বলছে যে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বলতে 2 আলফা কোণে ক্রিয়াশীল। ওকে, এটা আমরা আগে আঁকাই। এইখানে দুইটা ফোর্স আছে। একটা হচ্ছে পি প্লাস কিউ আর একটা হচ্ছে পি মাইনাস কিউ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 2 আলফা। তাদের লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে এখানে 2 আলফাটা একটু এখানে মুছে দেই। তো এই এটার যে সমদ্বিখণ্ডক, এটা যদি এই বরাবর হয় তাহলে সমদ্বিখণ্ডক এখানে টোটাল কোণ যদি হয় 2 আলফা, তাহলে এইটুক আলফা, এতটুকু আলফা, এইটুক তো বোঝা যাইতেছে। এবং এইখানে অবশ্যই পি প্লাস কিউ বড়, তাহলে এদের লব্ধি এইখানে কোণ বরাবর থাকবে, এই পি বরাবর। প্লাস কিউ। হ্যাঁ, লব্ধি থাকবে এই বরাবর। এবং এইখানে প্রশ্নে বলছে যে লব্ধি সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটুকু হবে থিটা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন আমাদের দেখাইতে হবে পি ট্যান থিটা। আচ্ছা, এই যে এইটা আমাদের আগের ম্যাথটা সেম। এই যে দেখো, পি ট্যান থিটা কিউ ট্যান আলফা, আমরা এটাকে চাইলে পি ডিভাইড বাই কিউ, তাহলে হবে ট্যান আলফা ডিভাইড বাই ট্যান থিটা। আর ওই দিন আমরা লাস্ট যে ম্যাথটা করছিলাম, সেম ম্যাথ, পি ডিভাইড বাই কিউ সমান এখানে কি ট্যান আলফা বাই 2 ডিভাইড বাই ট্যান থিটা বাই 2। তাহলে আমাদের এখানে সেম ম্যাথ না এটা? পি ডিভাইড বাই কিউ ইজ ইকুয়াল টু ট্যান আলফা ডিভাইড বাই ট্যান থিটা, এখানে প্রমাণ করতে হবে। হুবহু সেম ম্যাথ। আচ্ছা, তারপরও এটা আমরা সলভ করি, সমস্যা নেই। তাহলে তো এইটা যে যেহেতু সেম ম্যাথ, তাহলে এই টাইপের ম্যাথ গুলো লেখার জন্য আমাদের এখানে আর কি ত্রিভুজ এখানে ধরে নিতে হয়। আচ্ছা, তাহলে আমরা একটু এই চিত্রটা একটু ভালোভাবে আঁকাই, যাতে এখানে ত্রিভুজ গুলো আর কি দেয়া যায়। আচ্ছা, ওই চিত্রটা একটু আবার আঁকাই। এইখানে আমাদের চিত্রটা এমন ভাবে আঁকতে হবে যাতে এইটা একটা সামান্তরিক এইখানে কল্পনা করা যায়। আচ্ছা, তার আগে আমরা সামান্তরিকটা এখানে, তাহলে এইটা, এটা এবং এইটা। ওকে, তাহলে আমাদের এই বরাবর ছিল পি প্লাস কিউ, এই বরাবর পি মাইনাস কিউ, এবং লব্ধি সবসময় কোন বরাবর কাজ করবে? সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে আমাদের লব্ধিটা আঁকতে হবে, এইটা এইটা হচ্ছে লব্ধি। আর এবং আমরা এর আগের চিত্রে তো এখানে দেখলাম যে আহ, এই সমদ্বিখণ্ডকের এখানে নিচে হবে আমাদের এই লব্ধিটা, তাহলে এখানে সমদ্বিখণ্ডক রেখাটা যাবে সামান্তরিকের এই দিক দিয়ে, না? তাহলে যে এই রেখাটা হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক রেখা কিন্তু। এবং আমরা তো এটা আঁকছি যে সমদ্বিখণ্ডকের সাথে লব্ধির যেটা কোণ, এটা হচ্ছে থিটা। আচ্ছা, তাহলে সমদ্বিখণ্ডক রেখার এই কোণটা হচ্ছে আলফা,
এই কোণটা হচ্ছে আলফা, এবং এখানে টোটাল কোণটা হচ্ছে 2 আলফা। এটা বুঝছো চিত্রটা? হুম হুম। ওকে, তো এখন এই যে আমাদের সাইন সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে বিভিন্ন বিন্দু এখানে আমরা ধরে নিই যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। ওকে, আচ্ছা, তো আমরা সবসময় সাইন সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই যে ত্রিভুজ এবিসি আমরা যদি এখানে ধরে নেই যে ত্রিভুজ এ বি সি এ সাইন সূত্র এই প্রয়োগ করে পাই। আচ্ছা, এখন আমরা যদি সাইন সূত্র এখানে প্রয়োগ করি, তো এর আগের ম্যাথ গুলো যদি এখানে দেখে আসো, এখানে আমরা নর্মালি এ কোণ এবং সি কোণের জন্য নিব। কারণ আমরা এই যে যেটা এই কোণটা মানে বি কোণ, এই কোণের জন্য আমরা নর্মালি নেই না। এর আগের দুইটা ম্যাথে আমরা তাই এখানে করে আসছি। তারপরেও এখানে পুরোপুরি সাইন সূত্রটা লেখার ক্ষেত্রে আমরা যখন এ বি বাহু নিব, তখন এখানে সাইনের এ বি বাহুর যেটা বিপরীত কোণ এটা আসবে এ সি বি। আবার যখন এখানে বি সি বাহু নিব, তখন আসবে এ কোণ, তাহলে সাইন বি এ সি। আবার যখন আমরা এ সি বাহু নিব, তখন আসবে বি কোণ, সাইন এ বি সি। তো আমরা বি কোণ এখানে নর্মালি নিব না, সি কোণ এবং এ কোণের ক্ষেত্রে। আচ্ছা, তো তাহলে এখানে এই ত্রিভুজে আমাদের সি এবং এ কোণের মান এখানে কতটুকু, এটা তো আগে আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন বি এ সি এতটুক কোণ, চিত্রে এখানে ভালোভাবে খেয়াল করো, বি এ সি কে এখানে কি লেখা যায় বলো তো? আলফা মাইনাস থিটা লেখা যায়, এটা কি বুঝছো? হ্যাঁ। ওকে, এবং আচ্ছা, আমরা তো বিএসি পাইলাম, এবং এ সি বি এই কোণটা আমাদের চিত্র অনুযায়ী আর কার এখানে সমান হবে বলো তো? এ সি বি এটা কার সমান? সি এ ই। হ্যাঁ, এটা হচ্ছে সি এ ই এর সমান। আচ্ছা, এখন এখন চিত্র দেখে বলো সি এ ই সমান কি লেখা যায়? আলফা প্লাস থিটা। এটা হবে আলফা প্লাস থিটা। ওকে, তো এখন আমাদের এখানে বি কোণটা প্রয়োজন নাই, অতএব এ বি ডিভাইড বাই সাইন এসিবি সমান হচ্ছে এইখানে আলফা প্লাস থিটা, আর বি সি এটা সমান হচ্ছে, এটা ডিভাইড বাই সাইন বিএসি এর মান হচ্ছে আলফা মাইনাস থিটা। এবি এর মান কি? পি প্লাস কিউ ডিভাইড বাই হবে বিসি, এখানে বিসি এর মান এবং এটা হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে সাইন আলফা প্লাস এইখানে যাবে উপরে, আলফা মাইনাস থিটা আসবে নিচে। তো এখান থেকে পি ডিভাইড বাই কিউ নিয়ে আসার জন্য খুবই সিম্পল, এখানে যোজন বিয়োজন করলেই এটা চলে আসবে। তাহলে আমরা যদি এখানে যোজন করি, তাহলে আসবে এখানে 2p, বিয়োজন করলে আসবে 2q, এবং এইখানে যোজন করলে এটা হবে, আর বিয়োজন করলে এইটা হবে। তাহলে 2 2 বাদ দিলে p ডিভাইড বাই কিউ,
এটা তো বোঝাই যাচ্ছে। 2 sin c+d, এখানে দিলে হবে 2 আলফা / 2 cos c - d, দিলে হবে 2 থিটা / 2, এবং এইখানে cos 2 আলফা / 2, এইখানে হবে sin 2 থিটা / 2। তাহলে এখানে p/q, 2 বাদ, এখানে হবে sin α/cos α মিলে tan α, cos θ/sin θ মিলে cot θ। তাহলে এখানে tan α cot θ কে লেখা যায় 1/tan θ। তাহলে p এর সাথে গিয়ে tan θ গুণ হবে, এবং কিউ এসে tan α এর সাথে গুণ হবে। বুঝছো এটা? হুম। ওকে। এখন বলছে কোনো নির্দিষ্ট কোণে ক্রিয়ারত পি কিউ বল দুইটির লব্ধি √3q, এবং তা পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখা যায় তো। তাহলে এটা হচ্ছে লব্ধি, তাহলে লব্ধির মান হচ্ছে √3 × q, এবং এটা বলছে পি এর দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, আর এদের টোটাল মধ্যবর্তী কোণ আমরা এখানে ধরে নিই আলফা। তাহলে এখানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, আমরা এখানে কি লিখতে পারবো? r² p² q² 2pq cos α, তাহলে এটা হবে 3q²। তাহলে এটা আপাতত এইভাবে লেখা যায়, এবং পি এর দিকে আমরা যদি লম্বাংশ নেই। আচ্ছা, এই পি এর দিকে লম্বাংশ নিলে সমীকরণটা কিরকম হবে বলো তো দেখি। এটা হবে পি কস 0 ইজ ইকুয়াল টু আর কস 30 প্লাস কিউ কস আলফা। প্লাস কি? কিউ কস আলফা। এটা এটা বলছো? হ্যাঁ। এটা হয়েছে? এটা হয়েছে এটা? হ্যাঁ। এটা কিভাবে হয়েছে? প্রতিদিন লম্বাংশ যদি ভুল করো তাহলে কিভাবে হবে?
লম্বাংশ কি বলে, আমরা যে নির্দিষ্ট দিকটা নিব ওই দিক বরাবর লব্ধির উপাংশ সমান অন্যান্য বল দুইটার উপাংশের যোগফল। তাহলে পি এর দিকে লব্ধির যে উপাংশ, এটা আর কস 30, এইটা সমান হবে অন্য দুইটা ক্রিয়াশীল বলের যে উপাংশ, অর্থাৎ পি কস 0, কিউ কস আলফা। এইটা হচ্ছে সঠিক সমীকরণ। এটা হয় নাই, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে আর এর মান হচ্ছে √3 কিউ, কস 30 মান হচ্ছে √3/2, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে কিউ কস আলফা। ওকে, তাহলে এখানে √3 মিলে 3, তাহলে এটা 3 কিউ/2 মাইনাস, আচ্ছা, এইখানে পিটাকে আমরা এইদিকে নিয়ে না আসে পি প্লাস কিউ কজ আলফা, তাহলে পি প্লাস কিউ কজ আলফা সমান হবে 3 কিউ/2। তাহলে এখানে আমরা যদি 1 নম্বরে এখান থেকে 2 কিউ স্কোয়ার, আর এখন এখানে একটা পি যদি আমরা কমন নেই তাহলে এটা হবে, না তা তো হয় না, কিউ কজ আলফা। আচ্ছা দাঁড়াও, তাহলে এখান থেকে কিউ কজ আলফার মানটাই আমরা বের করি। কিউ কজ আলফা সমান হবে 3 কিউ/2 ধরো মাইনাস পি। তাহলে এইখান, এই যে আমাদের প্রথম বা যেটা 1 নম্বর সমীকরণ, ওইখানে যদি কিউ কজ আলফার মান আমরা যদি বসাই দেই তাহলে এটা হবে 2 পি, কিউ কজ আলফার মান হচ্ছে 3 কিউব/2 মাইনাস পি, এইটা। তাহলে এইখান থেকে 2 কিউ স্কোয়ার পি স্কোয়ার, এখানে যদি আমরা গুণ করি 2 2 বাদ, তাহলে এটা হবে আহ, প্রথমটার ক্ষেত্রে হবে 3 পি কিউ, তারপরে হবে মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, এইখানে তো 3 কিউ স্কোয়ার, আর একটা কিউ স্কোয়ার বাদ দিলে থাকে 2 কিউ স্কোয়ার, আমরা তো তাই করছি। 2 কিউ স্কোয়ার, একটা পি স্কোয়ার, আচ্ছা না, এখানে এই বলেছি দাঁড়াও, এইখানে 2 পি দ্বারা মাইনাস পি কে এখানে বিয়োগ করলে হবে 2 পি স্কোয়ার, তাহলে 2 কিউ স্কোয়ার, এদিকে মাইনাস পি স্কোয়ার, বাম দিকে আসলে প্লাস পি স্কোয়ার মাইনাস 3 পি কিউ। আচ্ছা, পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ, একটা পি কিউ প্লাস 2 কিউ স্কোয়ার, তাহলে এখানে পি, আহ পি এইখান থেকে কমন নিলে এটা হবে 2 কিউ, এইখান থেকে মাইনাস কিউ আমরা যদি কমন নেই, পি মাইনাস 2 কিউ, তাহলে এখানে হবে পি মাইনাস কিউ এবং পি মাইনাস 2 কিউ। তাহলে এইখানে একবার হবে পি ইজ ইকুয়াল টু কিউ, বা আর একবার পি ইজ ইকুয়াল টু 2 কিউ। তাহলে এইটাই, এটা বুঝছো? আশা করি সহজ আছে। এরপরে বলছে যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি মানের বলের লব্ধি দেওয়া, কিউ কে এই দ্বিগুণ করলে লব্ধি পি এর দিকের উপর লম্ব হয়। দেখা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু আর।
আচ্ছা, কোন বিন্দুতে কি, এটা তো পি এবং কিউ মানের দুইটি বলের লব্ধ আর আছে। তাহলে এখানে আমাদের প্রাথমিক ক্ষেত্রে এটা হচ্ছে পি। আচ্ছা, কিউ কে আমরা একটু এইভাবে আঁকাই। এখানে কিউ কে আমরা একটু বাঁকা ভাবে আঁকাই, কারণ এই যে এখানে এখানে দ্বিতীয় ক্ষেত্রে যখন লব্ধি এখানে কিউ এর উপর তখন কিন্তু লম্ব এখানে দেখাইতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা কিউটাকে এইভাবে যদি বাঁকা ভাবে আঁকাই, তখন এখানে কিউ এর উপর এটা লম্ব দেখাইতে অনেক বেশি সমস্যা হবে আর কি। আচ্ছা, এই যে এখন এখানে খেয়াল করো, আমরা যদি প্রথম ক্ষেত্রে এখানে চিত্রটা আঁকতাম এইভাবে, যে এখানে পি, এইখানে কিউ আমাদের, কিন্তু বলের এখানে ডিরেকশনের কোনো চেঞ্জের কথা কিন্তু বলে নাই, জাস্ট আমরা পরবর্তী ক্ষেত্রে কিউটাকে বৃদ্ধি করে টু কিউ করতাম, তাহলে লব্ধি হইতো কিউ এর উপর লম্ব। বাট আমরা কিউ এর উপর লম্বটা কিভাবে দিতাম, এইভাবে কি, আমরা যদি এখানে এই যে চিত্র যদি এইভাবে আঁকতাম এখানে, তাহলে কি হইতো এই চিত্রটা, যে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি টু কিউ এর উপর লম্ব, এই না, চিত্র কি হয়েছে? এটা কেন হয় নাই বলতো? কারণ লব্ধি তো দুইটা বলের মধ্য হ্যাঁ, দিয়ে এখানে ঘিরে, তাই না? আমাদের সেকেন্ড চিত্রটার মতো করে আঁকলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি আমাদের মেইন দুইটা বলের বাইরে চলে যাচ্ছে, তাহলে এই চিত্র কিন্তু হবে না। ওকে। আচ্ছা, তো এখানে এখানে প্রাথমিক ক্ষেত্রে যখন কিউ ছিল, এখানে পি ছিল, তখন আমরা এখানে ধরে নিই যে লব্ধি ছিল এই বরাবর, কিন্তু যখন কিউ কে এখানে বৃদ্ধি করে টু কিউ এখানে করা হয়েছে। আচ্ছা, পি এর উপর, আচ্ছা এখানে তো আমাদের কিউ এর উপর লম্ব বলে নেই, পি এর উপর লম্ব বলছে। তো পি এর উপর লম্ব বললে, আচ্ছা এইটা যেটা বললাম ওইটা তো আসলে এটা কিউ এর উপর লম্ব ছিল, এটা তো কিউ এর উপর লম্ব না, পি এর উপর লম্ব। আচ্ছা দেখো, তাও কিন্তু এটা সেম রিজনই কিন্তু এখানে ভুল হচ্ছে না। এই যে আমরা যদি এখানে এখানে লব্ধিকে পি এর উপর লম্ব দিতাম, তাও তো এটা আমাদের মেইন দুইটা বলের বাইরেই তো চলে যাচ্ছে তা এইখানে, তাহলে সেকেন্ড চিত্রটা এখানে ভুল হবে আমরা যদি এইভাবে আঁকাই। তাহলে এমন ভাবে আঁকতে হবে যাতে এটাকে দ্বিগুণ করলে লব্ধি। আচ্ছা, এখন এই যে দেখো আমাদের প্রথম ক্ষেত্রে এখানে লব্ধিটা হচ্ছে এই বরাবর, কিন্তু আমরা যদি কিউ কে দ্বিগুণ করি তাহলে লব্ধিটা তো কিউ এর দিকে আরো সরে যাবে না, অর্থাৎ এই লব্ধিটা সরে এই বরাবর কিন্তু চলে আসবে। এই বরাবর চলে এসে এটা এখন হবে পি এর উপর লম্ব, এবং এখন কিন্তু এটা দুইটা বলের মাঝ বরাবর এটা চলে আসছে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এবং এদের যে মধ্যবর্তী কোণ, এটাকে আমরা আলফাই এইখানে ধরে নিব, কারণ এখানে মধ্যবর্তী কোণের কোনো চেঞ্জের কথা কিন্তু এখানে বলে নাই। ওকে, তাহলে এখানে আমরা প্রথম ক্ষেত্রে কি লিখতে পারবো, আর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। এবং এখানে দ্বিতীয় ক্ষেত্রে টেন 90 যদি আমরা লিখি, এইখানে কোণ হচ্ছে পি এর সাথে পি, তাহলে এখন এখানে আমাদের লব্ধিটা যে, আচ্ছা এখন এখানে খেয়াল করো আমাদের
এখানে দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি কিন্তু সেম হবে না, কারণ পি এবং কিউ বলের লব্ধি যা হবে, পি এবং টু কিউ বলের লব্ধি তো অবশ্যই সেম হবে না। তাহলে আমরা ধরলাম এটাকে আর ড্যাশ। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যখন পি এর সাথে লব্ধির কোণ 90 ডিগ্রি, তখন আমাদের একটা বল পি ঠিক আছে, কিন্তু আরেকটা বল তখন কত, তখন হচ্ছে টু কিউ কজ আলফা, এবং এটা হচ্ছে টু কিউ সাইন আলফা। এটা আশা করি বুঝছো। আর টেন 90 কে লেখা যায় 1/0, তো আমরা যদি টেন 90 এর জায়গায় এইখানে 1/0 আর এইটা যা আছে তাই লিখি, তাহলে এখানে জিরোর সাথে গুণ হয়ে এটা হবে পি প্লাস টু কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কজ আলফা সমান এখানে কি হবে, মাইনাস পি ডিভাইড বাই টু কিউ। তাহলে এখন এখানে প্রথম সমীকরণ থেকে আর স্কোয়ার, এইখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফার মান আছে পি ডিভাইড বাই টু কিউ। তাহলে এখানে আর স্কোয়ার, এখানে পি স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার, এটা মাইনাস টু টু বাদ কিউ কিউ বাদ দিলে এটা হয় পি স্কোয়ার, পি স্কোয়ার পি স্কোয়ার বাদ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার। তাহলে কিউ সমান আর, এটাই প্রমাণ করতে বলছে। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বলতে লব্ধি তাদের সমষ্টির 1/3 হলে, পি এবং কিউ বলতে লব্ধি তাদের সমষ্টির 1/3 হলে দেখাও যে তাদের অন্তর্গত কোণের পরিমাণ এত। আচ্ছা, এই ম্যাথটাতে আমাদের চিত্র লাগবে না, এমনিতে করলেই হবে। এটা আমাদের এই প্রশ্ন তো দেওয়া যে লব্ধি পি এবং কিউ এর সমষ্টির 1/3, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, আর স্কোয়ার। আচ্ছা, আমরা যদি এখানে আর এর মানটা বসাই এবং একবারে যদি বর্গ করি, ডিভাইড বাই 9 এটা হয়। আচ্ছা, একবারে এখানে 9 দ্বারা আমরা যদি গুণ করি, তাহলে এখানে হবে টু পি কিউ। এখানে 9, এই 9 পি স্কোয়ার, একটা পি স্কোয়ার বিয়োগ হয়ে 8 পি স্কোয়ার, এখানে হবে 8 কিউ স্কোয়ার, 9 × 2 = 18 পি কিউ কজ আলফা। এটা বুঝছো? হুম। ওকে, আবার এখানে 2 দ্বারা এখানে ভাগ করলে পি কিউ ফোর, ফোর এইখানে হচ্ছে 9। আচ্ছা, তাহলে আমাদের এখানে মেইনলি বের করতে হবে কজ আলফার মান, দেন আমরা আলফা সমান এখানে কজ ইনভার্স করে দিব। তাহলে এটা তো সহজ। আহ, আচ্ছা, প্রথমে 9 পি কিউ কজ আলফা বের করি। 9 পি কিউ কজ আলফা হবে পি কিউ মাইনাস 4 পি স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার। তো এখান থেকে একবারে 4 কমন নিলে এটা হবে এইরকম। এটা একদমই সহজ ম্যাথ। তারপরে কজ আলফা এখানে হবে পি কিউ,
তাহলে এটা হচ্ছে অ্যান্সার। সমমানের দুইটি বল কোনো বিন্দুতে টু আলফা কোণে ক্রিয়াত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তা তারা টু বিটা কোণে ক্রিয়াত থাকলে যে লব্ধি হয় তার দ্বিগুণ। প্রমাণ করে যে কজ আলফা সমান টু কজ বিটা। আচ্ছা, এখানে বলছে যে যদি তাদের মধ্যবর্তী কোণ টু আলফা হয়। আচ্ছা, তাহলে এখানে প্রথম ক্ষেত্রে, আচ্ছা এর আগে মানে কিছু মানে বাংলা লেখা এখানে লিখে নিবা যে মনে করি এখানে সমমানের বল দুইটা পি, এখানে এখানে ধরতে পারো যে পি মানের দুইটি সমান বল টু আলফা কোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি এত, এবং আবার পি মানের দুইটি সমান বল টু বিটা কোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি এত, এগুলো কিছু লেখা লিখতে হবে আর কি। ওকে, তাহলে এখানে প্রথম ক্ষেত্রে টু আলফাতে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হবে এটা হবে টু বিটা এর দ্বিগুণ। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা টু টু বিটা এরটা আমরা লিখি। তাহলে এখানে আমরা প্রথম ক্ষেত্রে আমরা ধরলাম যে টু বিটা কোণে থাকলে যেটা লব্ধি হবে এটা হচ্ছে R1। তাহলে যেহেতু বল দুইটা সমান তাহলে দুইটাই পি স্কোয়ার টু পি ইন্টু পি কস টু বিটা। আচ্ছা, তাহলে R1 স্কোয়ার টু পি স্কোয়ার, এইখানে হচ্ছে টু পি স্কোয়ার কস টু বিটা। আচ্ছা, এটা প্রথম সমীকরণ থাকুক। এরপরটা বলছে টু আলফাতে R2 যদি হয় এইখানেও, আচ্ছা দেখো এইখানেও সেম জিনিস হবে টু পি স্কোয়ার জাস্ট এইখানে আছে কস টু আলফা। তাহলে আমরা প্রশ্ন মতে এখানে কি লিখতে পারবো? R2 সমান কি? টু R1, টু পি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফোর R1 স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি। এরপরে খেয়াল করো, এরপরে যদি এখান থেকে টু পি স্কোয়ার কমন নেওয়া হয় এখানে কি হবে? ওয়ান প্লাস কস টু বিটা। তাহলে টু পি স্কোয়ার, ওয়ান প্লাস কস টু আলফা সূত্র হচ্ছে টু কজ স্কোয়ার, এখানে যা আছে তাই। তাহলে এখানেও হবে সেম ভাবে টু পি স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস কস টু আলফা, এটা হবে টু কজ স্কোয়ার আলফা। এটা আশা করি বুঝছো। এটা এক, এটা হচ্ছে দুই। এখন দুই নম্বরে খেয়াল করো, ফোর R1 স্কোয়ারের মান হচ্ছে টু পি স্কোয়ার টু কজ স্কোয়ার বিটা। তাহলে এটা সমান টু পি স্কোয়ার টু কজ স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে টু পি স্কোয়ার টু পি স্কোয়ার বাদ, এই টু বাদ, তাহলে থাকে ফোর কজ স্কোয়ার বিটা সমান শুধুমাত্র কজ স্কোয়ার আলফা। রুট করলে থাকবে কজ আলফা সমান টু কস বিটা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপরে যে এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকবার প্রশ্ন এটা আসছে। কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান এফ এবং জি প্রমাণ করে যে বল দ্বয়ের ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণের মান আলফা হলে তাদের লব্ধির মান হচ্ছে এত।
এটা এই ক্ষুদ্রতম লব্ধি এবং বৃহত্তম লব্ধির একটা ম্যাথ আমরা করছিলাম। আচ্ছা, এটা এটা করি, সমস্যা, কারণ এটা অনেকবার এই বোর্ড প্রশ্নে আসে তো। তাহলে আমরা যদি এখানে ধরে নেই বল দুইটা পি, পি এবং কিউ, এবং এখানে প্রশ্নে বলছে যে এই বলয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ওকে, তাহলে আচ্ছা, এখন এখানে প্রশ্ন মতে এখানে কি হবে, এদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধি এফ এবং জি। তাহলে বৃহত্তম লব্ধি হচ্ছে এফ এবং ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে জি। আচ্ছা, এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার। আমরা যদি 1+2 দিই তাহলে হবে 2p ইজ ইকুয়াল টু এফ প্লাস জি। তাহলে পি এর মান হবে এফ প্লাস জি ডিভাইড বাই 2। এবং সিমিলারলি আমরা যদি 1-2 দিই, এটা হবে 2q সমান এফ মাইনাস জি। তাহলে এখান থেকে কিউ এর মান আসবে এফ মাইনাস জি ডিভাইড বাই 2। আচ্ছা, একটু দাঁড়াও। ওকে, তো এখন এখানে আমাদের পি এবং কিউ এর মান বের করার এখানে কারণ কি, কারণ আমরা যখন মেইন সূত্রটা লিখবো আর স্কোয়ার সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, ওইখানে পি কিউ এর মান বসানোর জন্য এই যে পি এবং কিউ এর মান লাগবে আর কি। তাহলে এখন যেটা আমাদের মেইন যেটা সামান্তরিক সূত্র, তাহলে এখান থেকে আমাদের বের করতে বলছে দগ্ধির মান এটা, তাহলে এখান থেকে আমাদের আর এর মান এখানে বের করতে হবে। তো আমরা যদি পি কিউ এর মান এখানে এখানে বসে আমরা একবার এখানে ক্যালকুলেশন করব।